ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ধারক এবং ধারকত্ব, যেটাকে বলা হয় ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্স, এই টপিকটা নিয়ে ডিসকাস করব এবং তার সাথে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেটাকে বলা হয় সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এটা নিয়েও ডিসকাস করব। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। তো প্রথমেই কোশ্চেন হবে তোমার, স্যার ধারক কি জিনিস আর ধারকত্ব কি জিনিস? আর ধারক মানে হচ্ছে যে যে কোনো একটা অবজেক্টের চার্জ ধরে রাখার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ধারক। যেমন ধরো এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা স্ফিয়ার বল টাইপের একটা অবজেক্ট, রাইট? তাহলে তুমি যদি এখানে চার্জ দাও, সেটা এখানে স্টোর হবে, তাহলে ধরে রাখবে, তাহলে চার্জকে ধরে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব কি জিনিস স্যার? সিম্পল ব্যাপার, যে কোনো একটা অবজেক্টের চার্জ ধরে রাখার ক্ষমতাটাকে বলা হচ্ছে ধারকত্ব। যেমন এই অবজেক্টের একটা সার্টেন অ্যামাউন্টের চার্জকে ধরে রাখার ক্ষমতা আছে। যেমন ধরো এই বোতল, এই বটলেরও একটা সার্টেন অ্যামাউন্টের চার্জ ধরে রাখার ক্ষমতা আছে, রাইট? তো যেমন ধরো এই অবজেক্টটারও একটা সার্টেন অ্যামাউন্টের চার্জ ধরে রাখার ক্ষমতা আছে, তাহলে সেটাই হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব মানে স্যার কি? ধারকত্ব মানে হচ্ছে চার্জকে ধরে রাখার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে ধারকত্ব, রাইট? এরপরে স্যার কোশ্চেনে আসি। ধরো এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টে তুমি চার্জ দিয়ে যাচ্ছ, আরো চার্জ দাও, আরো চার্জ দাও, তাহলে এটা চার্জকে ধরে রাখতে একটা সার্টেন টাইম অবধি পারবে। তারপরেও যদি তুমি চার্জ দাও, তাহলে কিন্তু এই চার্জটা ধরে রাখতে পারবে না। তখন কি হবে স্যার? না, তখন এখান থেকে ডিসচার্জ হবে। যেটা তোমরা দেখে থাকো, বর্ষাকালের দিনে ট্রান্সফরমার ফুটে যায়, তাই না? তাহলে তখন দেখতে পাবে যে স্পার্কিং হচ্ছে। তাহলে স্পার্কিং কেন হয়? তার, যদি দুটো তারকে সামনাসামনি রাখি, তোমরা দেখে থাকবে বর্ষাকালে যখন ধরো পোল পড়ে গেছে, তাহলে দুটো তার যখন সামনাসামনি হয়ে যায় তখন স্পার্কিং হয়। স্পার্কিং হওয়ার মেন রিজন কি? না, মেন রিজন হচ্ছে ওই যে তার, ওই তারের একটা সার্টেন অ্যামাউন্টের চার্জকে ধরে রাখার ক্ষমতা আছে। যদি তার থেকেও বেশি ওখানে চার্জ চলে আসে, তাহলে সেখান থেকে চার্জটা ডিসচার্জ হবে। সেখান থেকে সেই তার ওয়্যার থেকে, তারটা ওই ওয়্যার থেকে চার্জগুলো ডিসচার্জ হতে স্টার্ট করবে, তাহলে সেটাকে বলা হয় স্পার্কিং। তাহলে সব অবজেক্টের একটা সার্টেন অ্যামাউন্টের লিমিট আছে চার্জ ধরে রাখার, সেটাকে বলা হচ্ছে তোমার ধারকত্ব। তাহলে ধারকত্ব মানে কি? সিম্পল যদি কেউ কোশ্চেন করে ধারকত্ব কি জিনিস, চার্জকে স্টোর করার ক্ষমতাটাকে বলা হচ্ছে ধারকত্ব। সে যে অ্যামাউন্টের চার্জকে ধরে রাখতে পারবে, সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। যেমন এই অবজেক্টের ধারকত্ব আলাদা হবে, এই অবজেক্টের চার্জ ধরে রাখার ক্ষমতা আলাদা হবে। তাহলে সব অবজেক্টের চার্জকে ধরে রাখার ক্ষমতা আলাদা, সেটা কিন্তু ভ্যালু ফিক্সড, সি এর ভ্যালু ফিক্সড। হ্যাঁ, সি এর ভ্যালুকে আমরা কিছু চেঞ্জ করে পরে সি এর ভ্যালুকে বাড়াতে কিংবা কমাতে পারি, বাট ইন জেনারেল নেচারে যদি আমরা দেখি, তাহলে কোনো একটা অবজেক্টের ধারকত্ব হচ্ছে ফিক্সড, মানে চার্জকে ধরে রাখার ক্ষমতাটাকে বলা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা ক্যাপাসিটর দেখেছো? দেখেছো? হ্যাঁ দেখেছো তোমরা ক্যাপাসিটর কোথায় স্যার ইউজ হয়? না, যখন দেখবে ফ্যানটা অনেক স্লো ঘুরে, অনেক স্লো 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 এরকম ভাবে ঘুরতে থাকে, তখন আমরা কি করি? না, বাজার থেকে একটা হোয়াইট টাইপের অবজেক্ট কিনে নিয়ে আসি, যেটাকে তোমরা চলতি ভাষায় বলে থাকো কন্ডেন্সার। সেই কন্ডেন্সারটা হচ্ছে ক্যাপাসিটর। হোয়াইট কালার হয়, সাদা কালার হয়ে থাকে, তোমার সিলিন্ডার টাইপের অবজেক্ট হয়, সিলিন্ডার টাইপের অবজেক্ট হয়ে থাকে। তো সেই অবজেক্টটা যখন আমরা জুড়ে দিই, দেখবে ফ্যানটা জোরে ঘুরতে স্টার্ট করছে, তাহলে ওটা হচ্ছে একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজটা ভালো করে বুঝো স্যার, ক্যাপাসিটরের কাজটা কি? না, ক্যাপাসিটরের কাজ হচ্ছে অ্যাট এ সার্টেন টাইম, একটা টাইমে হিউজ অ্যামাউন্ট অফ চার্জকে থ্রো করে দেওয়া, সেটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। যেমন ধরো যদি ফ্যানের কথায় যদি আমরা আসি, ধরে নাও ফ্যানটা জোরে ঘুরতে পারবে তোমার 100 ওয়াটে কিংবা 100 ভোল্টে, ধরো জোরে ঘুরতে পারবে, আর তুমি সাপ্লাই করেছো 90 ভোল্ট, তাহলে ফ্যানটা জোরে ঘুরতে পারবে না। এমন হতে পারে ফ্যানটা ঘুরছেই না, এমনও হতে পারে। তখন আমরা কি করি? যদি আমরা একটু স্টার্ট দিয়ে দিই, কিছু একটা ধরো অবজেক্ট দিয়ে এরকম স্টার্ট দিয়ে দিই, তখন ফ্যানটা ঘুরতে স্টার্ট করে, দেখেছো তো? তাহলে স্টার্টিং স্টার্টিং দেওয়া মানে কি? সেখানে যদি আমরা কোনো উপায়ে হিউজ অ্যামাউন্টের ইলেকট্রিসিটি সাপ্লাই করে দিই একটা সার্টেন টাইম, তাহলেই কিন্তু ফ্যানটা জোরে ঘুরতে স্টার্ট করবে। তাহলে সেটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। তুমি যে ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছ বাড়িতে, সেই ইলেকট্রিক সাপ্লাই তো আছেই, তার সাথে যদি আমরা একটা ক্যাপাসিটর ইউজ করে দিই, তাহলে ইলেকট্রিক চার্জের ভ্যালু অনেক বেড়ে গেল। তাহলে যদি অনেক বেড়ে যায়, তাহলে ফ্যানটা জোরে ঘুরতে স্টার্ট করবে, রাইট? তাহলে এটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ, যে অ্যাট এ সার্টেন টাইম হিউজ অ্যামাউন্টের চার্জ গেছে থ্রো করে দেয়। এটা হচ্ছে ক্যাপাসিটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। আর একটা জায়গায় ইউজ করা হয় মেডিকেল পারপাস। ধরো কোনো একজনের হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাহলে কি করা হয়? না, ডক্টর যেটা করে, এই যে বুকে বুকে দেখবে আয়রনের মতো দুটো ইনস্ট্রুমেন্ট থাকে, এরকম ভাবে টাচ করিয়ে দেয়। সেটা কি কি জন্য করা হয়? না, সেখানে ক্যাপাসিটর ইউজ করা হয়।
সেই ক্যাপাসিটরটার কাজ হচ্ছে এট এ সার্টেন টাইম হিউজ অ্যামাউন্টের চার্জকে ফ্লো করে দেওয়া। হার্ট অ্যাটাক করা মানে কি, ওই ব্যক্তির হার্টটা বন্ধ হয়ে গেছে, এরপর তোমাকে ওই হার্টটাকে রিস্টার্ট করতে হবে, আবার চালু করতে হবে। আবার চালু করার জন্য একটা ইলেকট্রিক্যাল পালস পাঠানো হয়, ইলেকট্রিক সিগন্যাল পাঠানো হয়, এট আ সার্টেন টাইম হিউজ অ্যামাউন্টের চার্জ পাঠানো হয়ে থাকে, তাহলে হার্টটা আবার স্টার্ট হয়ে যাবে। তাহলে সেখানে ক্যাপাসিটরকে ইউজ করা হয়ে থাকে। যে ক্যাপাসিটরের কাজটাই হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের চার্জকে থ্রো করে দেওয়া, সেটা হচ্ছে ক্যাপাসিটরের কাজ, রাইট। তাহলে ক্যাপাসিটর কি জিনিস স্যার? না, ক্যাপাসিটর কি বলো, ক্যাপাসিটর হচ্ছে চার্জকে স্টোর করার ক্ষমতা, সেটাকে বলেছে ক্যাপাসিটর। আর আমরা যখন চাইবো সেই চার্জটাকে এট আ সার্টেন টাইম আমরা ডিসচার্জ করতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটরের প্রিন্সিপাল। তাহলে স্যার ব্যাটারির প্রিন্সিপালও তো স্যার একই না, ব্যাটারিও স্যার চার্জকে স্টোর করে, ক্যাপাসিটরও চার্জকে স্টোর করে, ঠিক কথা। ব্যাটারিও চার্জকে ফ্লো করায়, ক্যাপাসিটরও চার্জকে ফ্লো করায়, একদম ঠিক কথা। বাট ক্যাপাসিটর এট এ সার্টেন টাইম মানে একটা টাইমে সব চার্জগুলোকে থ্রো করে দেবে, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে তা কি হয়? হয় না, আস্তে 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 ডিসচার্জ হয়। সেই জন্য একটা ব্যাটারি তোমার কতদিন চলে? 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস। ঘড়ির ব্যাটারি তো 6 মাসও চলতে পারে, তাই না? তাহলে সেটাই হচ্ছে ব্যাটারি আর ক্যাপাসিটরের মধ্যে ডিফারেন্স, রাইট। তাহলে ক্যাপাসিটর কি জিনিস ফিজিক্যালি বোঝা গেছে তোমাদের। এরপরে আসি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ক্যাপাসিটর। কি হবে স্যার? না সিম্পল, দেখো এই যে বল আছে, সেই বলে তুমি চার্জ দিচ্ছ, তাহলে চার্জ দেওয়া হলে এর পোটেনশিয়াল বাড়বে। পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব পড়বে, বিভব ইলেকট্রিক বিভব, সেটাও বাড়বে। চার্জ দিচ্ছ, ইলেকট্রিক পোটেনশিয়াল বাড়বে, চার্জ দিচ্ছ, ইলেকট্রিক পোটেনশিয়াল বাড়বে। দ্যাট মিনস কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। সো you can easily write q is proportional to v or q is equal to একটা constant c into v. This c is called electric capacitance. c টাকে কি বলা হয়? না, c টাকেই বলা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স। c is called electric capacitance. c is called capacitance. ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে ধারকত্ব। এই দুটোর মধ্যে অনেকের কনফিউজ হয়, স্যার ধারক আর ধারকত্ব কি জিনিস? ধারক বলা হয় ইনস্ট্রুমেন্টটাকে রে বাবা, ধারক বলা হয় ইনস্ট্রুমেন্টটাকে। আর ধারকত্ব যেটা বলা হয় সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, মানে ওটা কতটা অ্যামাউন্টের চার্জকে ধরে রাখতে পারে সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। বোঝা গেল? তাহলে ধারক মানে কি স্যার? ধারক মানে ইনস্ট্রুমেন্ট, ধারকত্ব মানে হচ্ছে যে চার্জটাকে অ্যামাউন্টে ধরে রাখতে পারবে সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, তাহলে সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, নট ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে ইনস্ট্রুমেন্টের নাম। ওকে, চলো, কি হচ্ছে চার্জ? চার্জ মানে হচ্ছে আধান, আর ভি হচ্ছে বিভব প্রভেদ, দ্যাট মিনস পোটেনশিয়াল। পোটেনশিয়ালটাকে বলা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, দ্যাট মিনস বিভব, রাইট। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এখান থেকে লিখতে পারো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সো সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই ভি। দিস ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, দিস ইজ কল্ড ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স, ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এরপর স্যার আসি ক্যাপাসিট্যান্স কার কার উপরে ডিপেন্ড করবে। না ধরো তোমার কাছে দুটো অবজেক্ট আছে, এই হচ্ছে একটা অবজেক্ট, আর একটা বড় অবজেক্ট নিয়ে নি, এই হচ্ছে নিভিয়ার একটা লোশন, যাই হোক, এই হচ্ছে আরেকটা অবজেক্ট, রাইট। দেয়ার আর টু অবজেক্টস, দিস ইজ স্মলার অবজেক্ট, দিস ইজ লার্জার অবজেক্ট। নাও দুটো অবজেক্টের মধ্যে, বিটুইন টু অবজেক্টস, হুইচ অবজেক্ট উইল শো হাই ক্যাপাসিট্যান্স? তাহলে কোন অবজেক্টটা হাই ক্যাপাসিট্যান্স শো করবে? না স্যার এটা। কেন? সাইজ এন্ড শেপটা বড় আছে, এটা বেশি অ্যামাউন্টের চার্জ স্টোর করতে পারবে, এটা কম অ্যামাউন্টের চার্জ স্টোর করতে পারবে, সিম্পল ব্যাপার। তাহলে ক্যাপাসিটরের সাইজ আর শেপকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ক্যাপাসিট্যান্সটা বাড়বে। দ্যাট মিনস ক্যাপাসিট্যান্স ডিপেন্ডস অন কার কার উপরে ডিপেন্ড করে? না, এক নম্বরে হচ্ছে সাইজ অ্যান্ড শেপ, মানে আকার বলতে পারো বাবা, আধার না, আকার, ঠিক আছে। 2 নম্বরে কার উপর ডিপেন্ড করে? না, 2 নম্বরে ডিপেন্ড করে থাকে পরিপার্শ্বিকের মাধ্যম। তার মানে কি, এই হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর আশপাশে এখন এয়ার আছে, তোমার যদি মন চায় তুমি এর সারাউন্ডিং স্পেসে ওয়াটার রাখতে পারো, তোমার মন চাইলে তুমি সারাউন্ডিং স্পেসে গ্লাস রাখতে পারো, আরো অন্য কিছু মিডিয়াম রাখতেই পারো, তাই না? তাহলে অন্য কোনো মিডিয়াম রাখলে ক্যাপাসিট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে।
তাহলে কি রকম ভাবে চেঞ্জ হয় না, পরিপার্শ্বিকের মাধ্যমের উপর, পরিপার্শ্বিকের মাধ্যমের উপর। তাহলে সারাউন্ডিং মিডিয়াম। ওকে, থার্ড নাম্বার কার উপরে ডিপেন্ড করে না, এর সামনে, এই ক্যাপাসিটরের সামনে যদি আমরা আরেকটা কন্ডাক্টরকে নিয়ে আসি তাহলেও কিন্তু ক্যাপাসিটরের ভ্যালুকে আমরা ইনক্রিজ করতে পারি। তাহলে কি না, প্রেজেন্স ইন আদার কন্ডাক্টর, প্রেজেন্স ইন আদার কন্ডাক্টর, প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর। তাহলে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। তাহলে এই তিনটে কোয়ান্টিটির উপরে ক্যাপাসিটেন্স ডিপেন্ড হয়ে থাকে, ঠিক আছে, ক্যাপাসিটেন্সে ডিপেন্ড হয়ে থাকে, ডিপেন্ড করে থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স? না স্যার, ইউনিট হয়ে থাকে ফ্যারাড, and it is denoted by capital F, farad, farad দ্বারা লেখা হয় and it is denoted by capital F। ঠিক আছে স্যার, and what is the dimension of this capacitance? dimension, মাত্রা, ডাইমেনশন কি হবে ডাইমেনশন এর? না স্যার, ডাইমেনশনটাকে আমরা লিখতে পারি এখান থেকে, c is equal to q by v, c is equal to q by v, okay, and we know that w is equal to q into v, জানি তোমরা আগের পোটেনশিয়ালে পড়েছি, তোমার ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টার w is equal to q into v, so q divided by v is equal to w by q, that means q square by w, and qটাই কি রকম ভাবে লিখবে না স্যার, we know that current is equal to charge flow per unit time, so q is equal to I into t, so এখান থেকে লিখতে পারি c is equal to I square t square by w, ওকে। তাহলে c is equal to কি লেখা যাবে, I মানে হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার স্কয়ার, t মানে হচ্ছে t স্কয়ার, আর w মানে হচ্ছে m l square t to the power minus 2, so capacitance will be m to the power minus 1 l to the power minus 2 t to the power 4 a square, this is the dimension of capacitance, this is the dimension of capacitance, বোঝা গেল? তাহলে এখান থেকে কি মাথায় রাখবে না, এখান থেকে মাথায় রাখবে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যাপাসিটরস, ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এন্ড ডিপেন্ডেন্স অফ ক্যাপাসিটর, যে তিনটে পয়েন্ট লেখা আছে তার সাথে ইউনিট এন্ড ডাইমেনশন, বাস এই যে যেটা লিখালাম সেটা এখান থেকে এই জিনিসগুলো মাথায় রাখলে সাফিসিয়েন্ট, ওকে। এরপরে চলো নেক্সট হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ এন আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার কাছে যদি একটা স্পিয়ার থাকে, এটা হচ্ছে স্পিয়ার, এই স্ফিয়ারের জন্য আমরা ক্যাপাসিট্যান্সের ভ্যালুকে বার করতে চাইছি। হোয়াট উইল বি দ্য ক্যাপাসিট্যান্স অফ দিস কন্ডাক্টর ইফ উই পুট সাম অ্যামাউন্টের চার্জেস অন দ্য স্ফিয়ার? তাহলে এই স্ফিয়ারের উপরে যদি কিছু অ্যামাউন্টের চার্জ দেওয়া হয় তাহলে এর ক্যাপাসিটর কি হবে, ক্যাপাসিটরের ভ্যালু কি হবে সেটাকে আমরা বার করতে চাইছি, ওকে। ঠিক আছে স্যার, বার করা যাক। এটা ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক দিয়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট, থিওরি পার্ট ইম্পর্টেন্ট, কেননা এই থিওরি থেকে তোমাকে নিউমেরিক্যাল করতে হবে, অনেক টাইপের নিউমেরিক্যাল এসে থাকে এখান থেকে, ঠিক আছে। সাপোজ দিস ইজ এ স্পিয়ার, এটা হচ্ছে একটা, আরে বাবা ডিম হয়ে গেল, ডিম, চলো এবারে ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পিয়ার, radius of this sphere is capital R, and some amount of charges are placed on the sphere, ঠিক আছে, okay। now first of all you want to find out the value of electric potential, so V is equal to কি হয় স্যার, now we know that 1 by 4 pi epsilon naught q by r on the surface of the sphere, ঠিক, and we know that C is equal to q by V, so q by v means আসবে q into 4 pi epsilon naught into r, q cancel out with each other, so c is equal to 4 pi epsilon naught into r। এই ফর্মুলাকে দয়া করে, হ্যাঁ দয়া করে ভালো করে মাথায় রাখবে, c is equal to 4 pi epsilon naught into r, this is the value of capacitance for spherical conductor,
তাহলে ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানে হচ্ছে যদি কন্ডাক্টর থাকে একটা স্ফিয়ার, তাহলে তার যেটা ক্যাপাসিট্যান্স হবে তার ভ্যালু হয়ে যায় 4 পাই এপসাইলন নট ইন্টু আর। তার ভ্যালু স্যার কি হয় না, তার ভ্যালু হয়ে যায় 4 পাই এপসাইলন নট ইন্টু আর। ওকে, তাহলে এরপর তুমি ইমাজিন করো, কি ইমাজিন করবে? আর্থ। আর্থ ইজ এ স্ফিয়ার, ঠিক? আর আর্থকে তুমি ধরো কন্ডাক্টর। এরপর একটা জিনিস আছে না স্যার, ক্যাপাসিট্যান্সের ভ্যালু সব সময় মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাডে লেখা হয়, ফ্যারাডে কখনোই লেখা হয় না। কেন স্যার? ওয়াই? কেন লেখা হয় না? ওয়াই ইজ ইট নট রিটেন? কেন লেখা হয় না? সেটা না লেখার কারণটাকে এক্সপ্লেন করছি। ধরো ক্যাপাসিটরের ভ্যালু 1 ফ্যারাড হয়ে গেছে, ধরে নাও হয়ে গেছে, হয় না জানি, বাট ধরে ধরে নাও হয়ে গেছে, সেটাকে আমরা রং প্রুফ করবো, ঠিক আছে? তাহলে ইফ এফ ইজ ইকুয়াল টু এফ না, সি ইজ ইকুয়াল টু 1 ফ্যারাড, সি ইজ ইকুয়াল টু 1, আরে বাবা কোথায় গেল, এফ সি ইজ ইকুয়াল টু 1 ফ্যারাড, এরপর এটাকে এই ইকুয়েশনে পুট করে দাও। তাহলে 1 ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইনটু আর, সো আর ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই epsilon. And what is the value of 1 by 4 pi epsilon? Now this value is 9 into 10 to the power 9 মিটার রেডিয়াসটা আছে। তাহলে কিলোমিটারে করলে আসবে 9 into 10 to the power 6 কিলোমিটার। থিঙ্ক অ্যাবাউট ইট, 9 into 10 to the power 6 কিলোমিটার। রেডিয়াস অফ দ্য আর্থ কত হয় না, রেডিয়াস অফ দ্য আর্থ যেটা হয়ে যায়, রেডিয়াস অফ দ্য আর্থ সেটা হচ্ছে 6400 কিলোমিটার, মাত্র 6400 কিলোমিটার। আর এর রেডিয়াসটাকে দেখো, তাহলে এখান থেকে 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 3 গুণ 2 গুণ 3 গুণ আর্থের রেডিয়াসের তুমি 3 গুণ বানাতে পারবে? থিঙ্ক অ্যাবাউট ইট, আর্থের যেটা রেডিয়াস তার 3 গুণ একটা স্ফিয়ার বানাতে পারবে? ইজ ইট পসিবল? ন্যাচারালি এটা পসিবলই নয়। তুমি কিভাবে বানাবে? এইরকম সাইজের স্ফিয়ার বানাতে পারবে, তো কি বড় বানাবে? আর এত বড় সাইজের বানাও একটা স্ফিয়ার। আর্থের রেডিয়াস, থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আর্থের রেডিয়াসের দ্বিগুণ 3 গুণ একটা রেডিয়াসের একটা স্ফিয়ার বানাও, তাহলে তার ক্যাপাসিটেন্স হবে 1 ফ্যারাড। সেটা পসিবলই নয়। সেই জন্য আমরা ক্যাপাসিটেন্সকে অলওয়েজ মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড এগুলোতে রিপ্রেজেন্ট করে থাকি। মাইক্রো ফ্যারাড মিন্স 10 টু দি পাওয়ার -6, পিকো ফ্যারাড মিন্স 10 টু দি পাওয়ার -12, রাইট? সেই জন্যই ক্যাপাসিটেন্সের ভ্যালু কখনোই ফ্যারাডে মেজারমেন্ট করা হয় না, পিকো ফ্যারাড, মাইক্রো ফ্যারাডে মেজারমেন্ট করা হয়ে থাকে। তাহলে স্যার এখান থেকে কি মনে রাখবে না, এখান থেকে এই যে বক্স করে দিচ্ছি না, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে, তাহলেই হবে। আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটর হয়ে থাকে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইনটু আর। ঠিক, চলো এই ফর্মুলার বেসিসে কোশ্চেন কর। ঠিক আছে, কোশ্চেন করে নাও, ট্রাই টু সলভ দিস কোশ্চেন। এখানে অপশনগুলো মনে হচ্ছে একটু গন্ডগোল দেওয়া আছে, তোমরা নিজের মতন ভাবে করো, অপশনগুলোর দিকে তাকাও না। অপশনগুলো গন্ডগোল এখানে করা আছে মেবি, হ্যাঁ অপশানগুলো তো গন্ডগোল করা আছে। অপশানগুলোকে এটা হয়ে যাবে 45 সেন্টিমিটার করো, আর এটা করে নাও তুমি 0.5 মাইক্রো কুলম। এটা হবে স্যার চেঞ্জ করলেন তার মানে? আরে না রে বাবা, করে দিচ্ছি আমি, হতেও পারে। দেখো কি বলা আছে, বলা আছে যে একটি নিরেট গোলকের ধারকত্ব 50 পিকো ফ্যারাড। তাহলে তোমাকে বার করতে হবে এর রেডিয়াস কত। First of all, you have to find out the value of radius, then you have to find out the value of এর স্থির শক্তি বৃদ্ধির জন্য যে চার্জ। তাহলে রেডিয়াস মানে হচ্ছে r এর ভ্যালু বার করতে হবে, আর এখানে চার্জ মানে হচ্ছে c এর ভ্যালু তোমাকে বার করতে হবে। কি করে বার করবে না স্যার? উই নো দ্যাট, এক নম্বরের কোশ্চেনটা করি, c is equal to 4 pi epsilon naught into r, so radius r is equal to c by 4 pi epsilon naught, and what is the value of c? c হচ্ছে 50 picofarad, আর পিকো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, আর 1 বাই 4 পাই এপসিলন নট মিন্স 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মিটার আসবে। তাহলে 5 9 45 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 9 10 11 12 3 মিটার। তাহলে এটা আসছে তোমার অ্যান্সার। এটাকে তুমি কি লিখতে পারো না, এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো, একটা পয়েন্টকে এই সাইডে শিফট করে দাও, তাহলে 45 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, এটাকে তুমি লিখতেই পারো 45 সেন্টিমিটার। তাহলে 45 সেন্টিমিটার মাত্র একটা অপশানে আছে, সেহেতু অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, একদম ঠিক কথা। কিন্তু আমি 2 নম্বরের কোশ্চেনটাও সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলেছে কোশ্চেন, স্থির শক্তি বৃদ্ধির জন্য, তাই না? তাহলে স্থির শক্তি বৃদ্ধি না,
এখানে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 স্থির শক্তি বৃদ্ধির জন্য। কত স্থির শক্তি বৃদ্ধির জন্য? না 10 টু দি পাওয়ার 4 স্থির শক্তি বৃদ্ধির জন্য। তাহলে এরপর এখানে এই সি ইজ ইকাল টু কিউ বাই ভি এই ফর্মুলা দ্বারা ইউজ করে নাও। তাহলে কিউ ইজ ইকাল টু সি, সি এর ভ্যালু আসছে তোমার 50 পিকোফ্যারাড, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু ভি, ভি হচ্ছে 10 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি 50 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে আসবে -8 কুলম। 50 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম এই অ্যামাউন্টের চার্জকে তোমাকে এখানে দিতে হবে, তাহলেই সেখানে স্থির শক্তির বৃদ্ধি কত হয়ে যাবে? না 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট। নেক্সট এখানে 21 হবে না, এখানে 27 হবে। বাস করো, ট্রাই টু সলভ দিস কোশ্চেন, রাইট? এখানেও অপশনগুলোর দিকে তাকাও না তোমরা, অপশনগুলো আই হোপ প্রবলেম আছে অপশনগুলোতে। কোশ্চেনটা ঠিক আছে, কোশ্চেনটা দিকে করে যাও। ঠিক, কি বলেছে দেখো, এটা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, 1 2 3 4টে, আমি 4টে স্টার মার্ক দিয়ে রাখলাম। কি বলেছে? 2070 সমান গোলকের ফোটার প্রতিটি ব্যাসার্ধ 3 মিলিমিটার, তাদের বহনকারী 10 টু দি পাওয়ার -12 কুলম, কুলম এত গন্ডগোল এখানে করা আছে, কুলম আধান একত্রিত হয়ে একটি একক ফোঁটা গঠন করে। তাহলে বড় ফোঁটাটির বিভব এবং ফোঁটাগুলির সম্ভাব্যত পার্থক্য, এটা সম্ভাব্যত পার্থক্য না, এটা বিভব পার্থক্য হবে। বিভব পার্থক্য, দ্যাট মিনস পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু নির্ণয় করো। তাহলে কি করে করবে? না স্যার কতগুলো চার্জ আছে? না স্যার 27টা, 27 ইন্টু প্রথমে ভলিউমটাকে সেম করো, ঠিক আছে? তাহলে ধরো এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে কটা আছে? না 27। এখান থেকে তুমি একটা বড় রেডিয়াসের তৈরি করলে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এগুলোর রেডিয়াস হচ্ছে স্মল আর ধরে নাও। ঠিক, তাহলে 27 আর ভলিউম হয়ে যাবে 4/3 পাই ইন্টু স্মল আর কিউ ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। তাহলে 4/3 পাই ক্যান্সেল আউট, স্মল আর কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউ। তাহলে 3r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, 3r ইজ ইকুয়াল টু কি আসছে? না ক্যাপিটাল আর আসছে। এরপর দেখো, এরপর সিটাকে বার করো, সি। তাহলে সি এর ফর্মুলা কি হয় স্যার? বড় স্ফিয়ারের জন্য সি এর ফর্মুলা হয়ে যাবে 4πε0 ইন্টু আর। তাহলে সি ইজ ইকুয়াল টু 4πε0 মিনস 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু আর। তাহলে আর মানে হচ্ছে 3r, তাহলে 3 ইন্টু আর মানে হচ্ছে 3 মিলিমিটার। এক একটা রেডিয়াস কত? স্মল আর। এখান থেকে দেখো, এখান থেকে, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে 3r, আর এক একটা আর মানে হচ্ছে 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ফ্যারাড। তাহলে সি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 3 3 9 আর 9, তাহলে 10 টু দি পাওয়ার -9, তাহলে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। এরপরে ইউজ করো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। কিউ মানে হচ্ছে 27টা চার্জ, আর এক একটা চার্জের ভ্যালু কত? না 10 টু দি পাওয়ার -12। আর সি এর ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12 ক্যান্সেল আউট, তাহলে 27 ভোল্ট, 27 ভোল্ট। সেই জন্যই বললাম এইদিকে তাকাও না, এটা 27 করে না, আর অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানের কারেক্ট অ্যান্সার। ঠিক, ওকে। এরপরে এসো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখান থেকে কোশ্চেন আসবে না, এটা হতেই পারে না। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটাকে ভালো করে দেখবে, ঠিক আছে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি জিনিস স্যার? না প্যারালাল প্লেট ক্যাপাসিটর মানে হচ্ছে এরকম সিনারিওটাকে ইমাজিন করো, এই হচ্ছে একটা প্লেট, আর এর নিচে একটা প্লেট আছে, এই প্লেট আর তার নিচে আরেকটা প্লেট আছে, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এটা ধরো একটা, এটা হচ্ছে স্কোয়ার প্লেট, এরকম ভাবে। এটা হচ্ছে স্কোয়ার প্লেট, স্কোয়ার না, এটাকে রেক্টাঙ্গুলার বলতে হয়, রেক্টাঙ্গেল। এটা হচ্ছে রেক্টাঙ্গুলার প্লেট এরকম ভাবে। ঠিক, এটা যে রেক্টাঙ্গুলার প্লেট, ঠিক আছে, এর নিচে আরেকটা রেক্টাঙ্গুলার প্লেট এরকম ভাবে রাখা আছে। তো এই দুটো প্লেট একটা ক্যাপাসিটার তুমি ইমাজিন করতে পারো, এই দুটো প্লেট মিলে একটা ক্যাপাসিটার তৈরি করে। ঠিক আছে, সেই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সকে আমরা বার করতে চাইবো। ওকে স্যার, নো প্রবলেম। জিনিসটাকে বুঝো একটু। সাপোজ দিস ইজ ওয়ান প্লেট, এটা হচ্ছে একটা প্লেট, আর তার নিচে আর একটা প্লেট স্যার এরকম ভাবে রাখা আছে। ওকে স্যার, নো প্রবলেম। জিনিসটাকে বুঝো, এরকম প্লেট রাখা আছে, যদি প্লেটের উপরে চার্জ দিই, তাহলে সেই চার্জটা এই সারফেস সব জায়গায় স্টোর হয়ে যাবে সেই চার্জটা।
তাহলে যদি যদি তুমি ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জ দাও তাহলে সব চার্জটাই এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এখানে চলে আসবে পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জেস। ওকে স্যার, বোঝা গেল। এরপর জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এর নিচে তুমি আরেকটা প্লেট এরকম ভাবে রেখে দিয়েছো। তাহলে এই প্লেটটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে দেয়ার আর মোর নাম্বারস অফ ফ্রি চার্জেস, দ্যাট মিনস ফ্রি ইলেকট্রনস। উপর আছে প্লাস, মাইনাসকে অ্যাট্রাকশন করে। তাহলে এই সারফেস হয়ে যাবে মাইনাস চার্জ, আর এই সারফেস হয়ে যাবে প্লাস চার্জ। বোঝার চেষ্টা করো, এখানে সব জায়গায় প্লাস চার্জ আছে, আর এখানে তুমি একটা প্লেট রেখে দিয়েছো। তাহলে এই প্লেট মানে হচ্ছে এটা কন্ডাক্টর। কন্ডাক্টর মানে এখানে অনেক অ্যামাউন্টের ফ্রি চার্জ আছে। ফ্রি চার্জ মানে হচ্ছে ইলেকট্রন। এটা প্লাস, প্লাস মাইনাসকে অ্যাট্রাকশন করে। তার মানে এই সারফেস হয়ে যাবে মাইনাস চার্জ, আর এই সারফেসে হয়ে যাবে প্লাস চার্জ, রাইট? তাহলে উপরের সারফেসে কি চার্জ হবে স্যার? না, উপরের সারফেসে হয়ে যাবে স্যার মাইনাস চার্জ। মাইনাস গুলোকে আমি এই কালারটা দ্বারা লিখছি এরকম ভাবে, মাইনাস চার্জ। আর তার নিচের সারফেসে হয়ে যাবে প্লাস চার্জ। এরপরে তুমি কি করলে না, নিচের সারফেসটাকে এরকম ভাবে গ্রাউন্ড করে দিলে। তাহলে বোঝার চেষ্টা করো, এটা প্লাস, এই সারফেস হচ্ছে মাইনাস, আর এই সারফেসে প্লাস। আর এই সারফেসটা দিয়ে একটা তার দিয়ে তুমি গ্রাউন্ড করে দিলে। তাহলে যখনই তার দিয়ে তুমি গ্রাউন্ড করে দেবে তখন এই সারফেসের প্লাস চার্জগুলোও গ্রাউন্ডে চলে যাবে। তাহলে প্লাস চার্জগুলো যদি গ্রাউন্ডে চলে যায়, একটু বোঝার চেষ্টা করো। না স্যার, এখানে চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ উপরের সারফেসে, এখানে চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, এখানে চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, রাইট? এরপর আমরা জানি ফর্মুলা থেকে যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি হয় স্যার। তাহলে এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে ভি এর ভ্যালুকে যদি কমানো হয় তাহলে সি এর ভ্যালুটা বেড়ে যাবে। ভি এর ভ্যালু কমানো হলে সি এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে ভি এর ভ্যালু কমায় কে? নেগেটিভ চার্জ। ভি এর ভ্যালু কমায় নেগেটিভ চার্জ। তাহলে তুমি জিনিসটাকে ইমাজিন করো যে এখানে শুধুমাত্র নেগেটিভ চার্জ আছে, এখানে শুধুমাত্র নেগেটিভ চার্জ আছে, এর আশপাশে নেগেটিভ চার্জ আছে। তাহলে এর যেটা ক্যাপাসিটেন্স, এর ক্যাপাসিটেন্সকে কমিয়ে দেবে, সরি, এর এর যেটা ভোল্টেজ, এর ভোল্টেজটাকে কমিয়ে দেবে এই ক্যাপাসিটেন্স। আর যদি ভোল্টেজ কমে যায়, এই প্লেটটা নেগেটিভ চার্জ না, নেগেটিভ চার্জ মানে পোটেনশিয়াল কমে যাবে, আর পোটেনশিয়াল কমলে এর যেটা ক্যাপাসিটেন্স, পুরো সিস্টেমের ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে, রাইট? এই জন্য ভোল্টেজটাকে কমানোর জন্য কি করছি না, প্লাস চার্জগুলোকে গায়েব করে দিচ্ছি। প্লাস চার্জগুলো বলছি যা তোরা গ্রাউন্ডে চলে যা। তাহলে গ্রাউন্ডে যদি প্লাস চার্জগুলো চলে যায়, তোমার ভোল্টেজটা কমে যাবে, আর ভোল্টেজ কমে গেলে ক্যাপাসিটেন্সটা বেড়ে যাবে। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। দিস সিস্টেম ইজ কল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটর। বোঝা গেল? ঠিক আছে স্যার। তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কি করে বার করবে? না, এর ডিস্টেন্সটাকে ধরা হচ্ছে ডি, ঠিক? আর এর যেটা সারফেস এরিয়া, উপরে যেটা সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল এ। সারফেস এরিয়াটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল এ। এরপর বোঝার চেষ্টা কর। না স্যার, ইনসাইড দ্য টু প্লেট, দুটো প্লেটের মাঝামাঝি জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? না স্যার, যদি প্যারালাল প্লেট থাকে, ইনফাইনাইটলি প্লেটের জন্য যে কোনো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম। বোঝার চেষ্টা করো, ইলেকট্রিক ফিল্ডে আমি তোমাদেরকে লেকচারটাই করিয়েছিলাম যে ইনফাইনাইট লং প্লেটের জন্য যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে স্যার এই প্লেটের জন্য এটাকে দিয়ে দিচ্ছি 1 নাম্বার প্লেট, এটাকে দিয়ে দিচ্ছি 2 নাম্বার প্লেট। তাহলে 1 নাম্বার প্লেটের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? না সিগমা বাই 2 এপসাইলন নট। আচ্ছা, ডাইরেকশন কোন দিকে? না, ডাইরেকশনটাকে বার করার জন্য ওই পয়েন্টে একটা চার্জকে রাখো, সেই চার্জটা যেদিকে ফোর্স ফিল করবে সেটাই হবে ডাইরেকশন। তাহলে স্যার এখানে যদি একটা পজিটিভ চার্জকে রাখি, তাহলে এখানেও পজিটিভ আছে উপরে, তাহলে পজিটিভ চার্জ রিপেল উইথ ইচ আদার, তার মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে নিচের দিকে। ওকে স্যার, নো প্রবলেম। এরপরে যদি আমরা নেগেটিভ চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুকে বার করতে চাই, তাহলে এই পয়েন্টে একটা পজিটিভ চার্জকে রাখো, তাহলে সেই পজিটিভ চার্জকে এই নেগেটিভ চার্জ অ্যাট্রাকশন করবে। তার মানে 2 নাম্বার প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে নিচের দিকে, দ্যাট মিনস এটা হয়ে যাবে নিচের দিকে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে? না স্যার, নিচের দিকে কাজ করছে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টস কোন সাইডে কাজ করছে? না, নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টস ডাউনওয়ার্ড ডাইরেকশন, জাস্ট লাইক দিস ইজ দ্য ডাইরেকশনস অফ ইলেকট্রিক ফিল্ড লাইনস। ওকে, এরপরে আমরা বার করব স্যার ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু একটা প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, আর একটা প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট।
ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট, রাইট? আর স্যার পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স হয় ই ইন্টু ডি, তাহলে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্লেট, সেটা হচ্ছে ডিস্টেন্সটা, রাইট? এরপর ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি মানে হচ্ছে সিগমা ডি বাই এপসাইলন নট। ওকে, এরপরে দেখো what is sigma, tell me what is sigma. Sigma is called surface charge density, sigma is called surface charge density, এটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। তাহলে তলমাত্রিক ঘনত্ব মানে কি, total charge by capital A, total charge by capital A, that means q is equal sigma is equal to, you can write capital Q by A, so C is equal to capital Q into sigma epsilon naught। আচ্ছা, epsilon naught এর জায়গায় ক্যাপিটাল Q এর জায়গায় ভ্যালু পুট করি, হ্যাঁ একই ব্যাপার, তুমি সিগমা এর জায়গাতেও ভ্যালু পুট করতে পারো, ইন্টু কিউ বাই এ ইন্টু ডি, একই ব্যাপার, কিউ কিউ ক্যান্সেল আউট, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। দিস ইজ দ্য ফর্মুলা অফ ক্যাপাসিট্যান্স, দিস ইজ দ্য ফর্মুলা অফ ক্যাপাসিট্যান্স অফ দিস স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটার, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এপসাইলন নট আছে, এপসাইলন নট ইজ অ্যাপ্লিকেবল ফর ফ্রি স্পেস। Suppose there is a space, is any types of space inside the two plates, then you have to write epsilon, not epsilon not, right? Epsilon আর epsilon not এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে for any medium, লিখেই নাও, for any medium, for any medium C will be epsilon A by D, C will be epsilon A by D, and relation between epsilon and epsilon naught is equal to epsilon naught into k, k টাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, k টাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে স্যার কি মাথায় রাখবে না, মাথায় রাখবে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ C for parallel plate capacitor, this is equal to epsilon naught A by D, where epsilon naught is equal to free space permittivity and A is called area of the plate, মানে হচ্ছে এই দুটো প্লেট, এই যেটা এরিয়া কিংবা এর এরিয়া, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা এরিয়া নেবে, যেহেতু এখানে দুটো এরিয়া হচ্ছে সেম, রাইট? আর D টা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু প্লেট, তাহলে epsilon naught A by D, this is the formula of parallel plate capacitor। বাস শেষ, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, আর এখানে কিচ্ছু নেই। এরপরে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো আজকে এখানে থাক, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। চলো এরপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার।